আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে আমরা এই ক্লাসে ৩টা পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্ট হচ্ছে ডেটা অ্যান্ড ইনফরমেশন, সেকেন্ড পার্ট হচ্ছে জেনারেশন অফ কম্পিউটার্স, আর থার্ড পার্ট হচ্ছে আমাদের কম্পিউটেশনাল থিঙ্কিং। তো চলুন আমরা ডেটা থেকে স্টার্ট করি। ডেটা জিনিসটা কি? ডেটা ইজ ডিফাইন্ড অ্যাজ এ কালেকশন অফ ইন্ডিভিজুয়াল ফ্যাক্টস ওর স্ট্যাটিস্টিক্স। ডেটা হচ্ছে একটা কালেকশন। কিসের কালেকশন? ইন্ডিভিজুয়াল ফ্যাক্ট এবং স্ট্যাটিস্টিকের। স্ট্যাটিস্টিক হচ্ছে পরিসংখ্যান, আর ফ্যাক্ট আমরা জানি ফ্যাক্ট কি। তো এগুলোর কালেকশনকে বলা হয় হচ্ছে ডেটা। ডেটা ক্যান কাম ইন দ্য ফর্ম অফ টেক্সট, অবজারভেশনস, ফিগার্স, ইমেজেস, নাম্বারস, গ্রাফস অর সিম্বলস। ডেটা কোন কোন ধরনে আসতে পারে, কি কি ধরনের হইতে পারে? সেটা হইতে পারে টেক্সট, সেটা হইতে পারে অবজারভেশন, অর্থাৎ আমি কোনো কিছু একটা দেখে আমি কোনো কিছু একটা উপলব্ধি করলাম। ফিগার হতে পারে, ইমেজ অর্থাৎ ছবি হতে পারে, নাম্বার হতে পারে, গ্রাফ হতে পারে, ইভেন সিম্বল হতে পারে। ফর এক্সাম্পল, ডেটা মাইট ইনক্লুড ইন্ডিভিজুয়াল প্রাইসেস, ওয়েটস, অ্যাড্রেসেস, এজেস, নেমস, টেম্পারেচার, স্টেটস অর ডিস্টেন্সেস। ডেটা বলতে আমরা যা কিছু বুঝি তার মধ্যে হইতে পারে কোনো কিছুর মূল্য, কোনো কিছুর দাম, কোনো কিছুর ভর অর্থাৎ ওজন, কারো ঠিকানা, কারো বয়স, নাম, তাপমাত্রা, তারিখ, দূরত্ব ইত্যাদি। তো ডেটাকে আবার ভাগ করা হয় হচ্ছে দুই ভাগে। ফার্স্ট ভাগটা হচ্ছে কোয়ান্টিটিভ ডেটা। কোয়ান্টিটি থেকে আসলে কোয়ান্টিটিভ ডেটা ওয়ার্ডটা উৎপত্তি হয়েছে। কোয়ান্টিটিভ মানে হচ্ছে যেই ডেটাগুলো নিউমেরিক ফর্মে আসবে। নিউমেরিক ফর্ম হচ্ছে সংখ্যাওয়ালা মানে ডেটাগুলো আসবে। ফর এক্সাম্পল, কারো ওজন, কোনো কিছুর পরিমাপ অথবা কোনো কিছুর মূল্য, এই সবগুলো হচ্ছে সংখ্যা। আমরা জানি কারো ওজন 50 কেজি মানে এটা একটা সংখ্যা। কোনো কিছু 10 মিটার লম্বা মানে এটা হচ্ছে একটা উচ্চতা। আবার কোনো কিছু 500 টাকা দাম, এটাও হচ্ছে একটা নাম্বার। তো এগুলো সবগুলো হচ্ছে কোয়ান্টিটিভ ডেটার আন্ডারে পড়বে। তারপর হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ ডেটা ইজ ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ মানে হচ্ছে এটা বর্ণনা থাকবে, এটা নন নিউমেরিক্যাল। প্রথমটা ছিল সংখ্যার মাধ্যমে এক্সপ্রেস করা হতো, কিন্তু পরেরটা এক্সপ্রেস করা হবে হচ্ছে ডেসক্রিপশনের মাধ্যমে। ফর এক্সাম্পল, কোনো একটা স্থানের বর্ণনা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ডেসক্রিপশন। আর যখন আমরা ডাটা কালেকশনের ক্ষেত্রে, যখন আমরা ডাটা সোর্টিংয়ের ক্ষেত্রে আমরা যখন ডেসক্রিপশন ইউজ করব, তখন সেটা হয়ে যাবে হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। এটার বিস্তারিত এক্সাম্পল একটু পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে ইনফরমেশনে আসি। ডেটার পরে আসে ইনফরমেশন। ইনফরমেশন ইজ ডিফাইন্ড অ্যাজ নলেজ গেইনড থ্রু স্টাডি, কমিউনিকেশন, রিসার্চ অর ইনস্ট্রাকশন। Essentially, information is the result of analyzing and interpreting pieces of data. আমরা এতক্ষণ জানলাম যে ডেটা হচ্ছে কালেকশন অফ ইন্ডিভিজুয়াল ফ্যাক্টস অর স্ট্যাটিস্টিক্স, যেটা সংখ্যা হইতে পারে, যেটা ডেসক্রিপশন হইতে পারে। কিন্তু ইনফরমেশনের ক্ষেত্রে একটা ডিফারেন্স হচ্ছে যে ইনফরমেশন অ্যাকচুয়ালি ডেটা থেকে ভিন্ন। কিভাবে? কারণ এটা গেইন করা হয় হচ্ছে স্টাডির মাধ্যমে, কারোর সাথে কথাবার্তা বলার মাধ্যমে, রিসার্চের মাধ্যমে অথবা ইনস্ট্রাকশনের মাধ্যমে। আর ডেটা জিনিসটা আরেকটু ভালো করে বুঝতে হলে, ডেটা আর ইনফরমেশনের রিলেশনটা সেটা একটু ভালো করে বুঝতে হলে আমরা এই এক্সাম্পলটা দেখতে পারি। সেটা হচ্ছে যে একটা রেস্টুরেন্টে একজন কাস্টমার বিল পে করতেছে, তার বিলটা হচ্ছে একটা ডেটা। ফর এক্সাম্পল, সে একটা থাই স্যুপ খাইলো, সে চাউমিন খাইলো, তার বিল আসছে হচ্ছে 500 টাকা, 550 টাকা। তখন সে বিলটা পে করতেছে, এটা হচ্ছে তার ডেটা। আমার কাছে আছে যে 500 টাকা সে বিল পে করছে। কিন্তু যখন আমি আমার একদিনের অথবা এক সপ্তাহের অথবা এক মাসের প্রত্যেকটা কাস্টমারের বিল লিস্ট করব, এগুলো সবগুলো ডেটা। কিন্তু এখান থেকে আমি যখন স্টাডি করব, আমি এখান থেকে যখন অ্যানালাইজ করব, যখন আমি এখান থেকে ইন্টারপ্রেট করব, এই তিনটা জিনিস করার পর আমার কাছে একটা ইনসাইট আসবে যে আমার রেস্টুরেন্টে কোন খাবারটা সবচেয়ে ভালো চলতেছে, আমার রেস্টুরেন্টে কোন খাবারটা সবচেয়ে বেশি ফেমাস, আমাকে ওইটার উপর জোর দেওয়া লাগবে। প্লাস কোন জিনিসগুলোর দাম বেশি, কোন জিনিসগুলোর দাম কম, অথবা কোনটা আমাদের কাছে যথেষ্ট পরিমাণে সাপ্লাই নাই, অথবা আমরা সামনে কি করতে পারি এই প্রোডাক্টগুলো নিয়ে, এটা আমরা সেখান থেকে ইনসাইট বের করতে পারবো।
তো ডেটা আর ইনফরমেশনের মধ্যে যে রিলেশনটা সেটা হচ্ছে এখানে যে ডেটা ইজ ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আমাদের যে ইনফরমেশন আছে ইনফরমেশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। আমি কখনো এই একটা হোটেলের যে এতক্ষণ বললাম ইনসাইটগুলা যে কোন খাবার সবচেয়ে বেশি ফেমাস, আমি ততক্ষণ পর্যন্ত জানবো না যতক্ষণ পর্যন্ত আমার কাছে সেলসের ডাটা আছে। আমার কাছে যখন সেলসের ডাটা আসবে তখন আমি বুঝতে পারবো যে কোন খাবারটা ফেমাস। সো ডাটা এখানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছে, কিন্তু ইনফরমেশন ডাটার উপর ডিপেন্ড করতেছে। এই জন্য হচ্ছে ডেটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইনফরমেশন ইজ ডিপেন্ডেন্ট ওভার ডেটা। তারপর আমরা দেখবো হচ্ছে ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন। একটু আগে আমরা বললাম সংজ্ঞার মধ্যে যে ডেটা ইজ এ কালেকশন অফ ফ্যাক্টস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, while information puts those facts into context. মানে ডেটা হচ্ছে একটা কালেকশন অফ সামথিং নাম্বার অথবা সামথিং ফ্যাক্ট, কিন্তু ইনফরমেশন হচ্ছে ওই ডেটাগুলোকে একটা কনটেক্সট দিবে, ওই ডেটাগুলোকে একটা জায়গা দিবে যেখানে সেটা ইউজ হবে, ইউজ হয়ে কোনো একটা কাজে লাগবে। নেক্সট পয়েন্টে হচ্ছে while data is raw and unorganized, information is organized. ফর এক্সাম্পল আমি একটা নাম্বার লিখলাম, যে 36, 32, 33, 39, 40, 43। এখন এগুলো হচ্ছে আমার ডেটা, আর এগুলো হচ্ছে আনঅর্গানাইজড, এগুলোর কোনো কনটেক্সট নাই। যে কেউ যদি প্রথম দেখাতে এই নাম্বারগুলো দেখে সে বুঝতে পারবে না এগুলো আসলে কিসের ডেটা, এগুলো আসলে কিসের নাম্বার বা এগুলো এখানে কী করতেছে। কিন্তু আমি যখন বলবো, let me zoom in, these are the temperatures of the past 6 days of March 2025। তো এগুলো হচ্ছে বেসিক্যালি গত 6 দিনের তাপমাত্রা, মার্চ মাস 2025 সালের গত 6 দিনের তাপমাত্রা হচ্ছে এগুলা। তো তখন আমার কাছে হচ্ছে ডেটাটা আমি একটা কনটেক্সটে পুট করতে পারতেছি যে সর্বপ্রথম 36 ডিগ্রি ছিল, তাপমাত্রা অনেক বেশি ছিল, এরপর আস্তে আস্তে তাপমাত্রা কমতে কমতে 33 ডিগ্রিতে আসছে, তারপর আবার হঠাৎ করে তাপমাত্রা বেড়ে গেছে, তারপর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি। তো এটা হচ্ছে আমি এখান থেকে অ্যানালাইজ করে আমি এটাকে ইন্টারপ্রেট করলাম ডেটাটাকে। তো এটা হচ্ছে আমার কাছে এখন ইনফরমেশন। যখন আমি এটা কনটেক্সটে দিছি তখন এটা হয়ে গেছে আমার কাছে ইনফরমেশন। এর আগে ছিল এটা জাস্ট একটা ডেটা হুইচ ওয়াজ নট অর্গানাইজড, আনঅর্গানাইজড। বাট ডাটা পয়েন্টস আর ইন্ডিভিজুয়াল অ্যান্ড সামটাইমস আনরিলেটেড, যেটা আমরা এখন দেখলাম। ইনফরমেশন ম্যাপস আউট দ্যাট ডাটা টু প্রোভাইড আ বিগ পিকচার ভিউ অফ হাউ ইট অল ফিটস টুগেদার। আমরা এইমাত্র দেখলাম যে এতগুলো নাম্বার যখন সর্বপ্রথম কাউকে দেখানো হয় সে বুঝতে পারে না যে এগুলো কিসের নাম্বার, কিন্তু যখন আমরা এগুলোকে একটা কনটেক্সট দেই যে এগুলো কিসের ডাটা আমরা বলে দেই, অথবা এখান থেকে আমরা কী জানতে পারি সেটাও বলে দেই, মেনশন করে দেই, তখন হচ্ছে আমাদের কাছে বড় যে পিকচারটা আছে আমরা সেটা দেখতে পারি আর আমরা সবগুলোকে রিলেট করতে পারি। তো এটা হচ্ছে ইনফরমেশনের কাজ। তারপর পয়েন্ট হচ্ছে ডাটা অন ইটস ওন ইজ মিনিংলেস। একই কথা, when it's analyzed and interpreted it becomes meaningful information. যখন ডাটাকে আমরা অ্যানালাইজ করবো আর ইন্টারপ্রেট করবো এটা তখনই কেবল মিনিংফুল ইনফরমেশনে পরিণত হয়, আদারওয়াইজ ইটস মিনিংলেস। তারপর আসি হচ্ছে ডেটা ডাজ নট ডিপেন্ড অন ইনফরমেশন, যেটা আমরা একটু আগে বলছিলাম। However, information depends on data. অর্থাৎ ডেটা কখনো ইনফরমেশনের উপর ডিপেন্ড করে না, সে ইন্ডিভিজুয়ালি ফাংশন করে কোথায়, আউট অফ দ্য কনটেক্সট। কিন্তু যখন আমরা ডেটাকে ইন্টারপ্রেট করব, অ্যানালাইজ করব আর সেটাকে ইনফরমেশনে কনভার্ট করব, তখন হচ্ছে এখান থেকে মিনিং আসবে। কিন্তু ইভেনচুয়ালি দেখা যাচ্ছে যে ইনফরমেশন হচ্ছে ডেটার উপরে এই জন্য ডিপেন্ড করতেছে। মানে ইনফরমেশন বাস্তবে এক্সিস্ট করার জন্য ডেটার উপরে ডিপেন্ডেন্ট।
তারপর আসে হচ্ছে ডেটা টিপিক্যালি কামস ইন দ্য ফর্ম অফ গ্রাফস, নাম্বারস, ফিগার্স ওর স্ট্যাটিস্টিক্স। ডেটা হচ্ছে এই ফর্মে আসতে পারে, কিন্তু ইনফরমেশন ইজ টিপিক্যালি প্রেজেন্টেড থ্রু ওয়ার্ডস, ল্যাঙ্গুয়েজ, থটস অ্যান্ড আইডিয়াস। কিন্তু ইনফরমেশন আসে হচ্ছে ওয়ার্ডের মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, চিন্তার মাধ্যমে বা আইডিয়ার মাধ্যমে। ফর এক্সাম্পল, আমি একটা প্যারাগ্রাফ লিখলাম যে গ্লোবাল ওয়ার্মিং কীভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আমাকে দেখাতে হবে যে আমার কাছে এই ডেটাগুলো আছে, এগুলোর ভিত্তিতে আমি বলতেছি যে আমাদের পৃথিবী দিন দিন উত্তপ্ত হয়ে যাচ্ছে আর আমাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য অমুক অমুক স্টেপস নেওয়া লাগবে। তারপর আমরা আসি হচ্ছে আমাদের নেক্সট পার্টে, হুইচ ইজ জেনারেশন অফ কম্পিউটার্স। কম্পিউটার প্রথম থেকে আজ পর্যন্ত যেই অবস্থায় আমরা দেখতেছি, যে স্টেজে আমরা দেখতেছি, এটা আসার জন্য অনেকগুলো স্টেজ পার করতে হয়েছে। তো এগুলোকে প্রাইমারিলি 5টা জেনারেশনে ডিভাইড করা হয়। তো ফার্স্ট জেনারেশন কম্পিউটার যেটা ছিল, সেটার লাইফ স্প্যান ছিল হচ্ছে 1940 সাল থেকে 1956 সাল পর্যন্ত, যেটা বেসিক্যালি ভ্যাকিউম টিউবের উপর ভিত্তি করে একটা স্ট্রাকচার ছিল, সেটার উপরে ভিত্তি করে তৈরি করা হতো। সেকেন্ড জেনারেশন যেটা আছে সেটা ছিল ট্রানজিস্টরস ইউজ করে কম্পিউটার তৈরি করা হতো। আর যখন থার্ড জেনারেশন আসলো তখন আমরা পাইলাম ইন্টিগ্রেটেড সার্কিট, যেটার লাইফ স্প্যান ছিল হচ্ছে 1964 থেকে 1971 সাল পর্যন্ত। কিন্তু এরপরে আসলো আমাদের রেভলিউশন। আমরা বর্তমানে যেই কম্পিউটারগুলো মোস্ট অফ দ্য টাইম ইউজ করি সেগুলো হচ্ছে মাইক্রো প্রসেসর বেসড কম্পিউটার। ফর এক্সাম্পল, আমরা ইন্টেলের যে প্রসেসর ইউজ করি, আমরা AMD রাইজেনের যে প্রসেসরগুলো ইউজ করি, এগুলো সবগুলো হচ্ছে মাইক্রো প্রসেসর বেসড। আর অবশেষে আমাদের প্রেজেন্ট টাইম যেটা চলতেছে, এখান থেকে শুরু করে ফিউচার, আমরা জানি না ফিউচার কতটুকু পর্যন্ত, বাট ফিউচার পর্যন্ত যেই টাইমটা আছে সেখানে আমরা এক্সপেক্ট করতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন জিনিসপাতি বেশি থাকবে, আর হচ্ছে আমাদের কম্পিউটারগুলোও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড হবে। এবার আমরা আসি হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার সম্পর্কে কিছু কথাবার্তা বলতে। এখানে হচ্ছে হার্ডওয়্যার টেকনোলজি বলতেছে যে হার্ডওয়্যার টেকনোলজি ছিল দ্য ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার্স ইউজড ভ্যাকিউম টিউবস। এগুলো হচ্ছে ভ্যাকিউম টিউবস, এগুলো ইউজ করে কম্পিউটারটা ফাংশন করতো। সেকেন্ড জেনারেশনে এটা ছিল হচ্ছে ট্রানজিস্টর ইউজ করতো। থার্ড জেনারেশনে আমরা পাইছি হচ্ছে মাইক্রো প্রসেসর, এগুলো। ফোর্থ জেনারেশনে এসে আমরা ইউজ করতেছি এগুলা, থার্ড জেনারেশনে ছিল ইন্টিগ্রেটেড সার্কিটস, আমি যেটাকে মাইক্রো প্রসেসর বলে ফেলছি। মাইক্রো প্রসেসর হচ্ছে আমরা এখন যেটা ইউজ করতেছি ফোর্থ জেনারেশনে, এটা। আর ফিফথ জেনারেশনে হচ্ছে এটা না, ফিফথ জেনারেশনে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কম্পিউটার্স থাকবে অথবা আছে। তারপর আমরা চলে আসছি আমাদের লাস্ট পার্টে, হুইচ ইজ কম্পিউটেশনাল থিঙ্কিং। সো ইট ইজ অ্যান অ্যাপ্রোচ টু প্রবলেম সলভিং ইউজড বাই আস এভরিডে উইদাউট রিয়েলাইজিং ইট। কম্পিউটেশনাল থিঙ্কিং হচ্ছে এমন একটা প্রসেস যেটা আমরা প্রতিদিন ইউজ করি, কিন্তু আমরা জানি না আমরা এটা ইউজ করতেছি, কনসিয়াসলি আমরা জানি না এটা ইউজ করতেছি। কম্পিউটেশনাল থিঙ্কিং ইজ অ্যাবাউট taking a complex problem and being able to use several computational thinking techniques to fully understand a problemটাকে পুরোপুরি বোঝার জন্য, decide if it can be solved computationally by breaking it down into parts, এটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ডিভাইড করে আমরা এটাকে সলভ করতে পারবো কিনা এটা ডিসাইড করা, আইডেন্টিফাই দ্য কি স্টেপস ইন আ পসিবল সলিউশন, যেই সম্ভাব্য যেই সমাধানগুলো আছে আমরা সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব, অ্যান্ড ক্রিয়েট অ্যান এফেক্টিভ সলিউশন, আর সবশেষে আমরা একটা এফেক্টিভ সলিউশন বের করব। তো যখনই আমরা কোনো একটা প্রবলেমের সম্মুখীন হই, আমরা এই 4টা স্টেপ ফলো করে বেসিক্যালি এটা সলভ করি, আর আমরা এটা মোস্ট অফ দ্য টাইম রিয়েলাইজ করি না। দ্যাটস দ্য ফ্যাক্ট। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, ক্যান অল প্রবলেমস বি সলভড কম্পিউটেশনালি? সব প্রবলেম কি কম্পিউটেশনালি সলভ করা প্রবলেম? This problem solving approach is not only important for programmers who are
ডিভাইসিং সফটওয়্যার সলিউশনস ওয়েল এটা হচ্ছে বেসিক্যালি আমরা মানুষরাও করি কিন্তু এটা সবচেয়ে বেশি কাজে লাগা হচ্ছে যারা প্রোগ্রামিং করতেছে, যারা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করতেছে তাদের জন্য। কারণ তারা এমন অনেক কিছু ফেস করে যেটা তাদেরকে খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়। তো এই জন্য হচ্ছে কম্পিটিশনাল থিঙ্কিং। ইট ইজ অলসো অ্যান অ্যাপ্রোচ ইউজড ইন অল এরিয়াস অফ সায়েন্স টু এফেক্টিভলি এনেবল কমপ্লেক্স প্রসেস টু বি আন্ডারস্টুড। যেখানে একটা কমপ্লেক্স প্রসেস আমরা বোঝার জন্য হচ্ছে এই থিঙ্কিংটা করে থাকি। Computational thinking describes the process and approaches we draw on when thinking about problems or systems in such a way that a computer can help us with this. Computational thinking is not thinking about computers or like computers, it is about looking at a problem in a way that a computer can help us to solve it. তো কম্পিটিশনাল থিঙ্কিং মানে কম্পিউটারের মতো মোটেই চিন্তা করা না। কম্পিটিশনাল থিঙ্কিং হচ্ছে যে আমরা এমন একটা ওয়েতে চিন্তা করব যে কম্পিউটার কি আমাদের মতো একই ওয়েতে এই প্রবলেমটা সলভ করতে পারবে কিনা। When we do computational thinking, we use the following processes to tackle a problem. প্রথমে হচ্ছে আমরা অ্যাবস্ট্রাকশন, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাকশন করি, তারপর ডিকম্পোজিশন করি, আর তারপর হচ্ছে অ্যালগরিদমিক থিঙ্কিং করি, যেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং। সো থ্যাংক ইউ এভরিওয়ান, জাযাকুমুল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।